বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও এনেছি। এই ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারেরই ৩৮৩ পেজের আলিপুরদুয়ারের স্কুলের প্রশ্নের সমাধান আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যেমন স্ক্রিনে আছে আলিপুরদুয়ার হাই স্কুল পেজ নাম্বার ৩৮৩। এই পেজেরই আমি কোয়েশ্চেন 7 আর 8 এর সমাধান আলোচনা করব। এটি পার্ট 4 ভিডিও। এর আগে 3খানা পার্ট আমি আপলোড করে দিয়েছি। যারা ইতিমধ্যে দেখোনি তারা অবশ্যই এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে দেখবে আমি প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিও। তো চলো আমরা শুরু করি। আর শুরু করার পূর্বে আমি তোমাদের যেমনটা প্রতিবারই রিকোয়েস্ট করি, যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। তাহলে চলো শুরু করি। 7 দাগের 1 নম্বর প্রশ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অভেদ দেওয়া হয়েছে, a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই সি প্লাস এ। এবং এখানে বলে দিয়েছে যে a প্লাস বি প্লাস সি এই তিনটে রাশির যোগফল শূন্য হবে না। তাহলে প্রমাণ করো a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে হবে এই অভেদটার সাহায্যে। তো দেখো, এই অঙ্কটা করতে গেলে আমাদের যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হলো সংযোজন পদ্ধতি। সংযোজন, সংযোজন ইংরেজিতে আমরা বলে থাকি অ্যাডিশন। এখন এই পদ্ধতিটা কি? যেমন ধরে নাও তোমার কাছে a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, এরকম দুটো অনুপাত দিয়েছে। a বাই বি একটা অনুপাত, সি বাই ডি একটা অনুপাত, এই দুটো অনুপাত সমান। এখন আমরা এই প্রত্যেকটা অনুপাতকে লিখতে পারি a প্লাস সি বাই বি প্লাস ডি। এখন বন্ধুরা আমরা এখানে কি করলাম, এই অনুপাত দুটোর উপরের পদগুলোকে যোগ করলাম এবং নিচের পদগুলোকে যোগ করে একটা অনুপাত তৈরি করলাম। এখানে যে এই নতুন অনুপাতটা পেলাম না, এই অনুপাতটার মান প্রত্যেকটা অনুপাতের সাথে সমান হবে। যদি আমরা এইরকম ভাবে করে থাকি তাহলে সেই পদ্ধতিটাকে আমরা বলি সংযোজন। এর ফলে কি হয়, আমরা একটা নতুন অনুপাত পাই। এই অনুপাতটার মান কিন্তু এই প্রত্যেকটা অনুপাতের সাথে সমান হবে। ঠিক আছে? তো এইভাবে যেটা আমরা করলাম এটাকেই আমরা বলবো সংযোজন পদ্ধতি। তো সংযোজনে আমাদের অনুপাতের মান কিন্তু পরিবর্তন হয় না। তো আমি একটা উদাহরণ নিয়ে তোমাদের দেখাই। যেমন ধরে নাও 2/5 এরকম একটা অনুপাত আছে, আর এর সাথে সমান আরো একটা অনুপাত আমি নিয়ে নিই, ধরে নাও 6/15। দেখো এই 2 এর সাথে আমি 3 গুণ করলাম, 5 এর সাথে 3 গুণ করলাম, অর্থাৎ এখানে 6/15 পেলাম, এটা আর কিছুই না 2/5 এর সমান। এখন দুটো অনুপাত আমি এখানে সমান নিয়ে নিলাম। এবার আমি এখানে দেখব এই উপরের পদ আর উপরের পদ যোগ করে আমরা কত পাচ্ছি, 8 পাচ্ছি। আর নিচের পদ যোগ করে কত পাচ্ছি, 20 পাচ্ছি। এবার যে নতুন অনুপাতটা পেলাম না, এই অনুপাতটা কিন্তু এই অনুপাতটা বা এই অনুপাতটার সমান হবে। কি করে দেখো, তোমরা যদি কাটাকুটি করো তাহলে 4 দিয়ে কাটো, 4 2 8, 4 5 20, 2/5। তাহলে আমরা পেলাম কি, এই অনুপাতটার মান 2/5। আর 6/15 মানে তো 2/5 হয়, তাই না? তার মানে আমি পেলাম যে নতুন যে অনুপাতটা পেলাম সংযোজন করে, এই অনুপাতটার মান প্রত্যেকটা অনুপাতের সমান। তাহলে এই পদ্ধতিটাই আমরা এখানে করব। এখানে আমরা 3টে অনুপাত দেখতে পাচ্ছি যারা পরস্পরের সমান। তাহলে এই অনুপাতগুলোর উভয় মানে উপরের যে পদগুলো আছে এই পদগুলোকে আমরা যোগ করব, ডিভাইডেড বাই নিচের পদগুলোকে যোগ করে যে নতুন অনুপাতটা পাবো সেই অনুপাতের মান প্রত্যেকটা অনুপাতের সমান হবে। ঠিক আছে? তাহলে এটা আমরা করি। তাহলে এখানে লিখব প্রতিটি অনুপাতকে সংযোজন করে পাই প্রতিটি অনুপাতের মান তাহলে কত হচ্ছে। তাহলে এবার লিখব a প্লাস বি মাইনাস সি, এটা উপরের পদ ছিল, প্লাস এই অনুপাতের উপরের পদ কি আছে, বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এখানে আমরা লিখব a প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ। এখন এখানে আমরা কিছু যোগ বিয়োগ করব। দেখো এখানে মাইনাস এ আর এখানে প্লাস এ কেটে যাচ্ছে,
এখানে মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে, আর এখানে মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকছে একটা এ প্লাস বি আর একটা সি, অর্থাৎ উপরে থাকছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই, এখানে দেখতে পাচ্ছি দুখানা এ আছে, 2a প্লাস দুটো বি আছে, 2b প্লাস দুটো সি আছে, 2c। তাহলে এরপরে আমি নিচের রাশি থেকে কি কমন নিতে পারি? নিচের রাশি থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 এটা প্রত্যেকটার মধ্যে আছে, তাহলে 2টাকে আমরা কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে a প্লাস বি প্লাস সি। এবার তাহলে এই জিনিসটা আমরা কেটে দিতে পারি, এবং যখনই আমরা কাটবো না তখন এই শর্তটা আমরা লিখে দেবো। এই নট ইকুয়ালস টু 0 হওয়ার অর্থই হচ্ছে যে আমরা এটাকে কাটতে পারি, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখবো যে a প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0। যদি a প্লাস বি প্লাস সি যদি 0 হয়ে যায় তাহলে নিচে 0 হয়ে যাচ্ছে, তাই না? নিচে 0 হচ্ছে, উপরেও 0 হচ্ছে। এবার নিচে 0 হওয়ার মানে হচ্ছে যে এই সংখ্যাটার মান হচ্ছে অসীম হবে। কত হবে? অসীম, মানে একটা অনেক বড় একটা সংখ্যা, যেটা আমরা জানি না কত বড়, কিন্তু অনেক বড়। তো সেই অর্থে তো আমরা এখান থেকে যেমনটা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা মান পাচ্ছি হাফ, কিন্তু a প্লাস বি প্লাস সি যদি 0 হয়ে যায় তাহলে হাফ আসবে না, অনেক বড় সংখ্যা আসবে। তো এই অর্থেই এই শর্তটা দিয়ে দিয়েছে, যাতে অসীম হবে না, এটার মান হাফ হবে। তাহলে আমি কি পেলাম? সংযোজন প্রক্রিয়ায় আমরা পেলাম প্রত্যেকটা অনুপাতের মান, এই অনুপাতটার মান বা এই অনুপাতটার মান বা এই অনুপাতটার মান, প্রত্যেকটার মান হচ্ছে হাফ। তাহলে আমরা এখন প্রত্যেকটা অনুপাতের সাথে হাফ সমান ধরে আমরা কিছু সম্পর্ক বার করবো এ বি সি এর মধ্যে। তাহলে এখন আমরা সেটাই করব। তাহলে আমরা এখন লিখব এই অনুপাতটার মান সমান সমান হাফ। এখন তাহলে লিখব এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়ালস টু হাফ। এবার তোমরা এখানে কোনাকুনি গুণ করো। তাহলে দেখো 2 এর সাথে এখানে যদি আমরা a প্লাস বি মাইনাস সি কে গুণ করি তাহলে আমরা পাবো 2a প্লাস 2b মাইনাস 2c ইকুয়ালস টু, একের সাথে a প্লাস বি গুণ করবো তাহলে পাবো a প্লাস বি। এবার এখানে a প্লাস বিটা আমরা কি করব? ডান দিকে থেকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে মাইনাস a মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো a আছে, এখানে একটা a আছে, তাহলে দুটো a থেকে একটা a বাদ দিলে আমরা পাবো একটা a। দুটো b থেকে একটা b বাদ দিয়েছি তাহলে পাবো একটা b, আর এখানে দুটো c পড়ে থাকলো ইকুয়ালস টু 0। এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। একইভাবে আমরা দ্বিতীয় অনুপাতটাকে নিয়ে নেব। এই অনুপাতটার মান আমরা হাফের সমান ধরে নেব। b প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়ালস টু হাফ। এখানেও আমরা কোনাকুনি বা আড়াআড়ি গুণ করবো। তাহলে 2 এর সাথে b কে গুণ করছি, c কে গুণ করছি, আর a কে গুণ করছি। তাহলে কত হবে? 2b প্লাস 2c মাইনাস 2a ইকুয়ালস টু b প্লাস c এর সাথে 1 গুণ করবো, b প্লাস c। এবার আমরা প্রতিটা সংখ্যাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে কত হবে? আগে এটাকে আমরা রাখবো, ঠিক আছে? মাইনাস 2a, তারপরে আছে 2b, তারপরে আছে 2c, আর এখানে মাইনাস b মাইনাস c ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি? মাইনাস 2a, এখানে দুটো b, তার থেকে একটা b বাদ দিয়ে দিলাম, তাহলে হবে একটা b। দুটো c, তার থেকে একটা c বাদ দিয়ে দিলাম, তাহলে একটা c ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা আমরা কি করব? দেখো এই সমীকরণটা আর এই সমীকরণটা, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এই দুটো সমীকরণে দেখো তোমরা দেখতে পাচ্ছ বি আছে, এখানেও বি আছে, ঠিক আছে? তাহলে আমরা এই দুটো সমীকরণকে এখন আমরা বিয়োগ করে দেবো, ঠিক আছে? এটা 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কি হয়? বিটা কেটে যাবে। তাহলে এই সমীকরণটা থাকবে এ আর সি এর সমীকরণ, এই সমীকরণটাও থাকবে এ আর সি এর সমীকরণ, এবং সেখান থেকেই আমরা এ আর সি এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাব। তাহলে দেখি এখন সেটা করে। তাহলে 1 থেকে আমরা 2 বাদ দিচ্ছি, করে পাই। যেহেতু আমরা বিয়োগ করছি তাহলে চিহ্নগুলো পাল্টে যাবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, ঠিক আছে? আর এখানেও মাইনাস হবে। এবার প্লাস বি মাইনাস বি কেটে গেল, উপরে একটা এ আছে আর নিচে দুটো এ আছে, 2 এর আগে প্লাস আছে, হ্যাঁ? তাহলে এখানে 3টে এ হলো।
উপরে -2c, নিচে -c, তো -2c আর -c বড় সংখ্যা এটা, তার আগে বিয়োগ চিহ্ন আছে বলে বিয়োগ হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে আমাদের প্লাস করতে হবে, অর্থাৎ দুটো সির সাথে একটা সি যোগ করলে আমরা পাবো 3টে সি। তাহলে এখানে কি পেলাম? 3c ইকুয়ালস টু 0। এবার আমরা কি করবো? এই 3c-টা বাদিক থেকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে আমরা পাচ্ছি 3a ইকুয়ালস টু 3c, 3 কেটে গেল, তাহলে আমরা কি পেলাম? a ইকুয়ালস টু c। এইবার এর মান সি বা সি এর মান এ আমরা পেয়ে গেলাম। এই মানটা আমরা এবার 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণে আমরা সি এর জায়গায় এ লিখতে পারি, কারণ এ আর সি তো সমান। তাহলে সি এর জায়গায় আমরা যদি এ লিখে দিই, তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক আমরা পেয়ে যাব। তাহলে এবার 1 নম্বর সমীকরণে এ ইকুয়ালস টু সি বসিয়ে পাই। তোমরা এখানে এ ইকুয়ালস টু সি লিখতে পারো বা সি ইকুয়ালস টু এও লিখতে পারো, একই ব্যাপার। আমি লিখছি সি ইকুয়ালস টু এ বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা হচ্ছে কি? a প্লাস বি মাইনাস 2c ইকুয়ালস টু 0। এবার আমরা সি এর জায়গায় এ বসিয়ে দেবো। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি বি আর এখানে পাচ্ছি মাইনাস এ, -2a প্লাস এ, তার মানে মাইনাস এ হবে, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি বি ইকুয়ালস টু এ। এবার দেখো বন্ধুরা, আমরা কি পেলাম? এর মান সি এর সমান, আবার এর মান বি এর সমান, তাহলে আমরা লিখতেই পারি অতএব এ বি সি প্রত্যেকেই সমান, অর্থাৎ a equals to b equals to c প্রমাণিত। বন্ধুরা, পরের অঙ্ক 7 দাগে 2, এখানে দিয়ে দিয়েছে x এর মান 8ab বাই a প্লাস b, তাহলে আমাদের এই রাশিটার যোগফল আমাদের বার করতে হবে। দেখো বন্ধুরা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং তোমরা এই অঙ্কটা 5.3 চ্যাপ্টার, তোমাদের বইয়ের 5.3 চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবে। তো আমরা এই ধরনের আরেকটা অঙ্ক তোমরা ওই 5.3 চ্যাপ্টারেরই উদাহরণের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? তো ওখানে যে পদ্ধতিতে করেছে, আমি কিন্তু সেই পদ্ধতিতে করাচ্ছি না, আমি একটু অন্যরকম ভাবে তোমাদের এটা শেখানোর চেষ্টা করছি। দেখো, অঙ্ক তো একরকম ভাবে হয় না, অনেকভাবে করা যায়। তো আমি সেই নতুন একটা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি, ওই পদ্ধতিটা তোমরা দেখো আর ওটাকে শেখার চেষ্টা করো। আর বইতে যেভাবে করে দেওয়া হয়েছে তোমরা সেই পদ্ধতিতেও করতে পারো, কোনো অসুবিধা নেই, অঙ্ক যে কোনো পদ্ধতিতে করা যায়, শুধু সঠিক হওয়া নিয়ে দরকার। তো এখানে x এর মান দিয়ে দিয়েছে, আমরা কি করব? এখান থেকে সবার প্রথমে কোনাকুনি গুণটা করব। x এর সাথে, x টা তো উপরে আছে আর নিচে 1 আছে, কিছু নেই মানে নিচে 1 আছে, তাহলে এখানে আর যদি গুণ করি, তাহলে x এর সাথে a প্লাস b গুণ হবে, আর 8ab এর সাথে 1 গুণ হবে। তো আমরা এখানে সবার প্রথমে সেটাই করব, 8ab এর সাথে 1 গুণ করলে আমরা পাবো 8ab, আর x এর সাথে a প্লাস b গুণ করলে পাবো ax প্লাস bx। তো এইটা আমরা পেলাম 8ab এর মান। এইবার বন্ধুরা, আমরা এই রাশিটার মানটা বার করব। তাহলে এবার আমরা এটাকে লিখব x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b। আর একটা কথা আমি তোমাদের বলে দিই বন্ধুরা, এই অঙ্কটা কিন্তু পরিবর্তন করে দিতে পারে। এখানে 8ab দিতে পারে, এখানে 4ab দিতে পারে, এখানে 2ab দিতে পারে, ঠিক আছে? এটা কিন্তু পাল্টে দিতে পারে। যদি এইটা পাল্টে দেয় সাথে সাথে, তখন এই মানগুলোও কিন্তু পাল্টে যাবে। দেখো, এখানে 8ab দিয়েছে, যদি 8ab দেয় তাহলে 8 এর অর্ধেক এখানে 4, তাহলে এইভাবে 4a, আর এখানে -4a, এখানে 4b, এখানে -4b, এইভাবে দেবে। এখানে যদি 4ab থাকতো, তাহলে এই অঙ্কটাতে একটু পরিবর্তন হয়ে যেত, তাহলে এখানে হতো x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b। আর এখানে যদি 2ab থাকতো, যদি এখানে 2ab থাকতো, তাহলে 2 এর অর্ধেক 1, তাহলে তখন অঙ্কটা এরকম হয়ে যেত x প্লাস a বাই x মাইনাস a প্লাস x প্লাস b বাই x মাইনাস b। এবার আমরা এই প্রতিটা ক্ষেত্রে অঙ্কটা যেরকম ভাবেই পাল্টে দিক না কেন, এর উত্তর সবসময় কিন্তু 2 বেরোবে, ঠিক আছে? সবসময় 2 বেরোবে। এই অঙ্কটার উত্তর আমরা দেখবো 2 এসছে। যখন 4ab থাকবে তখন এখানে 2a, এখানে 2b থাকবে, সেক্ষেত্রেও আমরা 2 পাবো, আর এই ক্ষেত্রেও আমরা 2 পাবো। তোমরা বাড়িতে চেষ্টা করে দেখতে পারো, ঠিক আছে? তো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই অঙ্কটা যদি আমি একটু পরিবর্তন করে এরকম দিয়ে দিই, তাহলে তোমরা এই অঙ্কটা নিজেরা করার চেষ্টা করবে। সেটা হচ্ছে এরকম, x ইকুয়ালস টু 2ab বাই a প্লাস b হলে
এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি, এটার মান কত হবে? ঠিক আছে, তোমরা নিজেরা করবে, করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা এবার আমরা এটাকে করি। এখানে দেখো আমরা এবারে প্রথমে কি করব, এখানে আমরা 8ab মান বার করছি। যদি 8ab বার করে থাকি তাহলে এখানে আমাদের 8ab নিয়ে আসতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 4a আছে, তো 4 এর সাথে আমরা যদি 2b গুণ করি তাহলে আমরা তখন পাবো 8ab, তাই তো? তাহলে এই অনুপাতটার উপরে অর্থাৎ x প্লাস 4a এই পদটার সাথে আমি 2b গুণ করব, তাহলে নিচেও আমাকে 2b গুণ করতে হবে। তাই যদি 2b দিয়ে গুণ করি তাহলে 2b আর x গুণ করলে আমরা কি পাবো? 2bx পাবো। আর 4 এর সাথে, মানে আমি গুণটা এখানে দেখিয়ে দিচ্ছি, 2b এর সাথে আমরা গুণটা করছি। 2b এর সাথে x গুণ করলে আমরা পাবো 2bx, আর 2b এর সাথে 4a গুণ করলে যেমনটা আমি বললাম এখানে কত হবে? 8ab। তাহলে 8ab। একইভাবে এখানে আমরা যদি গুণ করি একই জিনিস পাবো, শুধু এখানে বিয়োগ পাবো। হ্যাঁ, নিচে শুধু বিয়োগ পাবো, অর্থাৎ 2bx মাইনাস 8ab প্লাস, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 4b আছে, তাহলে 4b এর সাথে আমি কি গুণ করলে 8ab পাবো? তাহলে দেখো যদি আমরা 2a গুণ করি তাহলে কত হচ্ছে? 8ab হচ্ছে। তো তাহলে আমরা উপরে 2a গুণ করবো আর নিচেও 2a দিয়ে গুণ করবো। তাহলে x প্লাস 4b কে যদি আমি 2a দিয়ে গুণ করি তাহলে পাবো 2ax প্লাস 8ab। তাহলে উপরে লিখবো 2ax প্লাস 8ab, আর নিচেও আমরা তাই লিখবো, শুধু মাইনাসে 2ax মাইনাস 8ab। এবার বন্ধুরা আমাদের পরের কাজ হচ্ছে এই 8ab এর মানটা ax প্লাস bx বসিয়ে দেওয়া। তাহলে এটা যেরকম আছে সেরকম লিখবো, প্লাস এখানে লিখবো ax প্লাস bx ডিভাইডেড বাই 2bx মাইনাস 8ab এর মান আমি এখানে লিখবো, কিন্তু অবশ্যই এখানে ব্র্যাকেট দেবো, তার কারণ এখানে আগে বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি হয়? তো বিয়োগ থাকলে চিহ্ন পরিবর্তন হয়, ওই জন্য আমরা এখানে ব্র্যাকেট দেবো, চিহ্নটা পরিবর্তন হবে, আমরা ওটা নেক্সট স্টেপে দেখাবো। অবশ্যই এখানে ব্র্যাকেট দেবে, ঠিক আছে? আচ্ছা, প্লাস এখানে লিখবো 2ax প্লাস এখানেও বসাবো ax প্লাস bx, এখানে লিখবো 2ax মাইনাস ax প্লাস bx। এখানে আমরা লিখে দেবো যেহেতু 8ab ইকুয়ালস টু ax প্লাস bx। এবার বন্ধুরা এখানে আমরা কিছু যোগ বিয়োগ করব, ঠিক আছে? দেখো এখানে দুটো bx আছে, এখানে একটা bx আছে, তাহলে কি হলো? তিনখানা bx হয়ে গেল, আর একটা ax পড়ে থাকলো। আর এখানে আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে এখানে মাইনাস ax হবে আর মাইনাস bx হবে, প্লাস এখানে দুটো x, এখানে একটা x, অর্থাৎ তিনখানা ax প্লাস bx ডিভাইডেড বাই 2ax মাইনাস ax মাইনাস bx। এবার আমরা নিচে যোগ বিয়োগ করব, উপরে যা আছে তাই থাক, নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো bx থেকে একটা bx যদি বাদ দিই তাহলে কি পড়ে থাকবে? bx পড়ে থাকবে, আর এখানে ax আছে সেটা লিখলাম, এখানে উপরে যা আছে তাই লিখবো। নিচে দেখতে পাচ্ছি দুটো ax আছে, তার থেকে একটা ax বাদ দিই তাহলে কি পড়ে থাকবে? একটা ax আর bx যেমন আছে সেরকম লিখে দিলাম। এবার দেখতে পাচ্ছ এই অনুপাতের উপরেও x আছে নিচেও x আছে, তাহলে আমরা xটাকে কমন নিয়ে নেব, তাহলে পড়ে থাকবে 3b প্লাস a, নিচে x কমন নেব, পড়ে থাকবে b মাইনাস a। একইভাবে এখানেও x কমন নেব, 3a প্লাস b ডিভাইডেড বাই এখান থেকে x কমন নেব a মাইনাস b, তাহলে x x কেটে গেল, এখানে x x কেটে গেল। এবার বন্ধুরা তোমরা দেখো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা তোমাদের কিন্তু খুব ভালো করে বোঝা দরকার। এই জায়গাটায় যদি তোমরা ঠিক মতো না করো তাহলে কিন্তু অঙ্কটা হবে না, হ্যাঁ, উত্তরটা 2 বেরোবে না। তো দেখো তোমাদের একটা জিনিস আমি শেখাই, তোমাদের যদি বলা হয় 2 আর -2 এর লসাগু কত, তাহলে তোমরা নিশ্চয়ই বলবে -2, কখনোই বলবে না 2 ইন্টু -2, এটা কখনোই হবে না। 2 আর 2 এর লসাগু 2 হয়, আর এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, প্লাস আর মাইনাসের লসাগু প্লাস আর মাইনাসকে তখন গুণ করতে হয়,
কত হয় মাইনাস, ঠিক আছে। তাহলে গুণ করে আমরা মাইনাস পাচ্ছি, অর্থাৎ -2 লসাগু। তাহলে দেখো এখানে বি মাইনাস এ আছে আর এখানে এ মাইনাস বি আছে। তো বি মাইনাস এ আর এ মাইনাস বি আর কিছুই না, 2 আর -2 এর মতো। এটা যদি 2 ধরো তাহলে এটা -2, তাই না? দেখো আমি আর একটু বুঝিয়ে দিই। এ মাইনাস বি থেকে যদি আমরা এখানে মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে, বিটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি পেলাম, এ মাইনাস বি এর অর্থই হচ্ছে মাইনাস বি মাইনাস এ। তাহলে সেটা আমরা লিখতেই পারি। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, তাই এখান থেকে আমি একটা মাইনাস কমন নিয়ে নেব। তাহলে 3b প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস 3a প্লাস বি ডিভাইডেড বাই মাইনাস বি মাইনাস এ। এখন তাহলে লসাগু কি হলো, মাইনাস বি মাইনাস এ। তাহলে এখানে বি মাইনাস এ আছে, এখানে বি মাইনাস এ আছে, তাহলে মাইনাসটা থেকে গেল, এই মাইনাসটার সাথে 3b প্লাস এ গুণ হবে, তাহলে মাইনাস 3b প্লাস এ। আর এখানে মাইনাস বি মাইনাস এ আছে, এখানেও মাইনাস বি মাইনাস এ আছে, তাহলে ভাগফল হবে 1, তাহলে এই ভাগফল 1 এর সাথে এটাকে যদি গুণ করি তাহলে এটাই হবে 3a প্লাস বি। এবার আমরা ব্র্যাকেট তুলবো আর যোগ বিয়োগ করবো। তাহলে এখানে দেখো কি হচ্ছে, মাইনাস 3b মাইনাস এ প্লাস 3a প্লাস বি ইকুয়ালস টু এখানে হচ্ছে মাইনাস বি মাইনাস এ। তোমরা এটাকে এ মাইনাস বিও লিখতে পারো। এবার বন্ধুরা এখানে দেখো তিনটে এ, তার থেকে একটা যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো, 2a। আর এখানে মাইনাস 3b আছে, বড় সংখ্যা এটা, তাই এখানে মাইনাস আছে, মাইনাস দেবো 3b প্লাস বি, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, অর্থাৎ আমরা বিয়োগ করব। আর এখানে আমরা এটা লিখতেই পারি এ মাইনাস বি, তাই না, এ মাইনাস বি। এর উপর থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে পড়ে থাকছে এ মাইনাস বি আর এখানে এ মাইনাস বি, এটা কেটে গেল, আমরা পেলাম 2। আমরা এটার আনসার পেয়ে গেলাম 2, ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। এবার আরেকটা ব্যাপার তোমাদের আমি একটু বলে দিই, তোমরা এটাকে একটু অন্যভাবে করতে পারো। এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটাকে কিন্তু এই প্লাসের সাথে গুণ করে একটা নতুন স্টেপ তোমরা লিখতে পারো এরকম, তারপর তোমরা লসাগু করতে পারো 3b প্লাস এ বাই বি মাইনাস এ, আর এই প্লাসে মাইনাসে মাইনাস গুণ করে তোমরা এটাকে এইভাবেও লিখতে পারো, ঠিক আছে। এইটা এইভাবেও করা যায়, তাহলে তখন লসাগু হবে বি মাইনাস এ। লসাগুটা করে দেখবে তোমরা উত্তর বার করবে, এই একই জিনিস বেরোবে, 2 বেরোবে। বন্ধুরা পরের প্রশ্ন 7 দাগের 3। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স এর মান দিয়ে দিয়েছে আর এক্স ওয়াই ইকুয়ালস টু 1 দিয়ে দিয়েছে। এই দুটো সম্পর্ককে কাজে লাগিয়ে আমাদের প্রমাণ করতে হবে যে এই রাশিটার মান 12/11। বন্ধুরা অঙ্কটা খুবই সহজ অঙ্ক, আর এই অঙ্কটা আমি আগেও করেছি। তোমরা এর সলিউশন দেখার জন্য বা সমাধান দেখার জন্য 373 পেজ অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের কোয়েশ্চেন নাম্বার 7 এর 3 নম্বর কোয়েশ্চেনটার সমাধান দেখে নাও। একই প্রশ্ন, তাই না? তো এই প্রশ্নের সমাধান দেখার জন্য আমি তোমাদের ভিডিওর লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। মনে রাখবে পেজ নাম্বার 373, যাদবপুর বিদ্যাপীঠ, কোয়েশ্চেন 7 এর 3। বন্ধুরা এই কোয়েশ্চেন 7 এর 3 এই কোয়েশ্চেনের সমাধান তোমরা ওই যাদবপুর মানে এই যাদবপুর বিদ্যাপীঠ স্কুলেরই উপর আমি 4খানা ভিডিও বানিয়েছি, তার মধ্যে পার্ট 4 ভিডিওতে এর সমাধান আছে। তোমরা অবশ্যই পার্ট 4 ভিডিওটা দেখে নাও। খুবই সহজ অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, হ্যাঁ, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের ভালো করে এটা করতে হবে। তো অবশ্যই অঙ্কটা দেখে নিও। বন্ধুরা পরের দাগের অঙ্ক, এই অঙ্কটা ভেদ থেকে দেওয়া হয়েছে, অঙ্কটা পড়ে নিই। একটি হোস্টেলের ব্যয় অর্থাৎ খরচ আংশিক ধ্রুবক ও আংশিক ওই হোস্টেলবাসী লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। লোক সংখ্যা 120 হলে ব্যয় 2000 টাকা এবং লোক সংখ্যা 100 হলে ব্যয় 1700 টাকা। ব্যয় 1880 টাকা হলে লোক সংখ্যা কত হবে? বন্ধুরা এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হয়, সবার প্রথমে যে রাশিটা এখানে আমাদের বার করতে হবে এবং যে রাশিটার সাথে সেই রাশিটার সম্পর্ক, যেমন এখানে খরচের সাথে এখানে লোক সংখ্যার সম্পর্ক, তাহলে এখানে আমরা দুটো রাশি পেলাম, এক হচ্ছে ব্যয় আর একটা হচ্ছে লোক সংখ্যা। তো এই দুটো রাশিকে আলাদা করে আমাদের চিহ্ন দিয়ে ধরে নিতে হবে। যেমন ধরে নাও ব্যয় হচ্ছে এক্স টাকা আর লোক সংখ্যা হচ্ছে ওয়াই জন, এইরকম ধরে নেওয়ার পর এবার এই অঙ্কতে যেটা বলবে আমাদের সেই অনুযায়ী ভেদের সম্পর্ক সাজাতে হবে। যেমন বলছে এই যে ব্যয় আছে, এই ব্যয়ের দুটো অংশ আছে,
তো ধরে নাও সেই দুটো অংশ হচ্ছে একটা এ আর একটা বি, যার মধ্যে একটা অংশ ধ্রুবক অর্থাৎ স্থির, পাল্টাবে না, এটা কখনোই পাল্টাবে না, লোক সংখ্যা পাল্টে গেলেও এইটা পাল্টাবে না, এই জন্য এটাকে বলা হচ্ছে ধ্রুবক। আর আরেকটা অংশ অর্থাৎ বি, বি ওয়াই এর সাথে অর্থাৎ লোক সংখ্যার সাথে সরল ভেদে আছে, তাহলে বি ভেদ ওয়াই এইভাবে আছে। এখন এই ব্যাপারটা একটু উদাহরণের সাহায্যে বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, খরচটা যে এক্স, একটা হোস্টেলে যাবতীয় খরচ হয়, চালের খরচ, শাকসবজির খরচ, যাবতীয় খরচ হয়, অনেক ধরনের খরচ হয়। তো ধরে নাও এই যে খরচটা, এই খরচের মধ্যে একটা খরচ ধরে নাও চালের খরচ, ওটা প্রত্যেক মাসে বা প্রত্যেক দিনে সমান, ওটা হবেই, ঠিক আছে? সেই খরচটা ধরে নাও যে 500 টাকা, ওটা হবেই, এই খরচটা থাকছেই। এবং সাথে সাথে আরো একটা খরচ হবে, সেই যে খরচটা সেটা বি, এবং এই বি এর মানটা, এই যে বি এর মানটা, এটা হচ্ছে লোক সংখ্যার সাথে সরলভেদে পরিবর্তিত হয়। এই বি এর মানটা ওয়াই এর সাথে সরলভেদে পরিবর্তিত, অর্থাৎ লোক যদি বাড়ে, লোক সংখ্যা যদি বাড়ে, তাহলে এই বি এর খরচটা বেড়ে যাবে, আর বি এর খরচ যদি বেড়ে যায় তাহলে ব্যয়টা, হোস্টেলের ব্যয়, এটাও বেড়ে যাবে একইভাবে। এবং যদি ওয়াই এর মান কমে যায়, যদি ওয়াই এর মান কমে যায় অর্থাৎ লোক সংখ্যা যদি কমে যায়, তাহলে খরচও কমে যাবে, ঠিক আছে? তো এই খরচটা, এই যে খরচটা, এই খরচটা কিন্তু ওয়াই এর সাথে সরল ভেদে পরিবর্তিত হচ্ছে। সরল ভেদ মানে একটা বাড়লে একটা বাড়বে, আর একটা কমলে আর একটা কমবে। তো এখানে ওয়াই যদি কমাই অর্থাৎ লোক সংখ্যা যদি কমাই, তাহলে বি মানে এই খরচটা, দ্বিতীয় যে খরচটা, এটা কমে যাবে। আর বি যদি কমে যায় তাহলে এক্সও কমে যাবে। তাহলে আশা করছি তোমাদের এই ব্যাপারটা বোঝাতে পেরেছি যে মোট খরচটা দুটো অংশ, একটা এ একটা বি, এই খরচটা স্থির আর এই খরচটা লোক সংখ্যার সাথে পরিবর্তনশীল এবং সরল ভেদে পরিবর্তিত হচ্ছে। তো এবার আমরা একইভাবে, আমরা এখানে যেভাবে বোঝালাম আমরা এখানে সেইভাবেই করব। তো সবার প্রথমে আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি মোট ব্যয় এক্স এর, মানে এক্স টাকার, মোট ব্যয় এক্স টাকার দুটি অংশ হলো এক্স হলো এ এবং বি। অতএব এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, যেখানে এ হলো স্থির বা আমরা লিখতে পারি ধ্রুবক, এবং বি লোক সংখ্যা, এটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই ধরি, লোক সংখ্যা এর সাথে সরল ভেদে পরিবর্তিত হয়। অর্থাৎ বি ভেদ ওয়াই। এবার এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি, ভেদের নিয়ম অনুসারে এই ভেদ চিহ্নটা যদি আমরা তুলে দিই তাহলে একটা ধ্রুবক চলে আসবে, ভেদ ধ্রুবক, তাহলে সেটাকে আমি ধরে নিচ্ছি কে, তাহলে কে ওয়াই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বি এর মান পেলাম। এখন এই বি এর মানটা আমরা এই সমীকরণটাকে বসিয়ে দেবো, ঠিক আছে? এখন এক্স ইকুয়ালস টু তাহলে কি হবে, এ প্লাস কে ওয়াই, এইটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দিই, 1 নম্বর সমীকরণ। এইবার আমাদের কি হবে দেখো, এইবার আমাদের এখানে কিছু তথ্য দিয়ে দিয়েছে, আমি তথ্যটাকে এখানে তোমাদের এইভাবে সাজিয়ে দেখাচ্ছি, এক্স আর ওয়াই। দেখো, এক্সটা হচ্ছে খরচ আর ওয়াইটা হচ্ছে লোক সংখ্যা, তাই তো? এবার এখানে খরচটা বলেছে কি, খরচটা বলছে 2000 টাকা, কখন, যখন লোক সংখ্যা 120, অর্থাৎ 120 জন লোক হলে খরচ 2000 টাকা। আবার 1700 টাকা খরচ হবে যখন লোক সংখ্যা 100, তাহলে এবার লোক সংখ্যা 100, যখন লোক সংখ্যা 100 তখন খরচ হচ্ছে 1700 টাকা। এবার বলেছে যখন খরচ 1880 টাকা তখন লোক সংখ্যা কত, 1880 টাকা তখন লোক সংখ্যা কত আমাদের বার করতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে সম্পর্কটা বুঝে নিলাম। এইবার কি করবো, আমাদের পরের কাজ হচ্ছে কি, এখানে এ আর কে এই দুটো হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? কেটা হচ্ছে ধ্রুবক
এখানে কেটাও হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমাদের প্রথমে যেটা করতে হবে, এই এ আর কে এই দুটো ধ্রুবকের মান আমাদের বার করতে হবে। বার করার পরে তারপর আমরা এই সমীকরণে, এই 1 নম্বর সমীকরণে এ আর কে এর মানটা বসিয়ে দিয়ে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক পাবো। সেই সম্পর্কটা আগে আমাদের তৈরি করতে হবে। তারপরে আমি এই 1880 অর্থাৎ এক্স এর জায়গায় 1880 বসিয়ে ওয়াই এর মানটা বার করব। এখন যদি আমরা এক্স এর জায়গায় 1880 বসিয়ে দিই তাহলে কিন্তু ওয়াই এর মান পাবো না, কেন? এ আর কে তো আমার জানা নেই। তাহলে এ আর কে এখানে দুটো অজানা তথ্য, তাই তো? এ আর কে টা আমাদের অজানা তথ্য। তো এই দুটো রাশির মান বার করতে গেলে আমাদের এই তথ্য দুটোর সাহায্য নিতে হবে, ঠিক আছে? এইখানে এটা হচ্ছে প্রথম তথ্য, এটা হচ্ছে দ্বিতীয় তথ্য। তাহলে এক্স এর মান 2000 বসিয়ে দেবো, ওয়াই এর মান 120 বসিয়ে দেবো, তাহলে এ আর কে এর মধ্যে একটা সমীকরণ পাবো। তারপর আবার এক্স এর জায়গায় এই সমীকরণে আবার এক্স এর জায়গায় 1700 বসিয়ে দেবো, ওয়াই এর জায়গায় 100 বসাবো, আবার এ আর কে এর মধ্যে একটা সমীকরণ পাবো এবং ওই দুটো সমীকরণকে আমরা সমাধান করব। তোমরা 9 ক্লাসে নিশ্চয়ই সমাধান শিখেছিলে, ত্রৈরাশিক অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, ঠিক আছে, পরিবর্তন পদ্ধতি, এই সমস্ত পদ্ধতিতে আমরা যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করব। সমাধান করে এ আর কে এর মানটা বার করব। এ আর কে বার করার পরে এই সমীকরণে বসিয়ে দিয়ে তারপর এক্স এর জায়গায় 1880 বসিয়ে ওয়াই এর মানটা বার করব। এই হচ্ছে আমাদের পদ্ধতি। তাহলে চলো এবার করি। এবার সর্বপ্রথম আমি লিখব, এখন 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 2000 এবং y ইকুয়ালস টু 120 বসিয়ে পাই। তাহলে যদি বসিয়ে দেওয়া তাহলে আমরা পাচ্ছি 2000 ইকুয়ালস টু a প্লাস কে ইন্টু 120। এটা আমরা দেব 2 নম্বর সমীকরণ। আবার লিখব, আবার 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 1700 এবং y ইকুয়ালস টু 100 বসিয়ে পাই। তাহলে যদি বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 1700 ইকুয়ালস টু a প্লাস কে ইন্টু 100। এটা 3 নম্বর সমীকরণ। এবার দেখো এই দুটো সমীকরণকে যদি আমরা এখন বিয়োগ করে দিই তাহলে কিন্তু এ কেটে যাবে, তাই না? এর আগে এখানে যোগ আছে, এখানেও এর আগে যোগ আছে, তাহলে বিয়োগ করলে এটা কেটে যাবে, তাই আমরা বিয়োগ করে দেবো। তাহলে এবার লিখবো করে পাই। তাহলে এবার 2 নম্বর সমীকরণটা আমরা লিখছি, এটাকে আমরা একটু এই দিকটাকে আগে লিখছি, হ্যাঁ। এ প্লাস 120 কে, কে ইন্টু 120 মানে 120 কে ইকুয়ালস টু 2000, আর এখানে লিখবো এ প্লাস 100 কে ইকুয়ালস টু 1700। বিয়োগ করছি তাই চিহ্নগুলো এখানে বিপরীত হয়ে যাবে। তাহলে এখানে এ কেটে গেল, 120টা কে থেকে যদি 100 কেটা যদি বাদ দেওয়া যায়, 100টা কে যদি বাদ দেওয়া যায় তাহলে কি হবে? 20 খানা কে হবে ইকুয়ালস টু 2000 থেকে 1700 বাদ দেওয়ার অর্থ হলো 300। তাহলে এখানে 0 0 কেটে গেল, আর 2 এর সাথে এখানে 30 কেটে গেল, 15। অর্থাৎ কে এর মান আমরা পেলাম 15। এই মানটা আমরা এবার 2 নম্বর অথবা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে কে এর মানটা বার করব। তো আমি এখানে 3 নম্বর সমীকরণটাতে বসাচ্ছি, তোমরা 2 নম্বর সমীকরণে বসাতে পারো। তো 3 নম্বর সমীকরণে কে ইকুয়ালস টু 15 বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা হচ্ছে এইটা। তাহলে এ প্লাস কে এর জায়গায় আমরা লিখবো কত? 50। তাহলে 15 ইন্টু 100 ইকুয়ালস টু 1700। এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি? এ প্লাস 1500 ইকুয়ালস টু 1700। এবার 1500টাকে আমরা এদিকে নিয়ে চলে যাব, তাহলে এ ইকুয়ালস টু কি পাচ্ছি? 1700 মাইনাস 1500, অর্থাৎ এ ইকুয়ালস টু আমরা পাচ্ছি 200, তাই তো? তাহলে এর মান পেয়ে গেলাম, কে এর মান পেয়ে গেলাম। এবার এ আর কে এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা বার করব।
এখন 1 নং সমীকরণে a equals to 200 এবং k equals to 15 বসিয়ে পাই, তাহলে সমীকরণটা লিখছি x equals to কি ছিল, a ছিল, তার মানে 200 প্লাস k ছিল অর্থাৎ 15y। দেখে নাও তোমরা সমীকরণটা, তাহলে কি দেখতে পাচ্ছি, x equals to a plus ky অর্থাৎ x equals to 200 plus 15y। এটাকে একটা নতুন সমীকরণ নাম্বার দিয়ে দাও 4 নম্বর। তাহলে এটা কিন্তু x আর y এর মধ্যে সম্পর্ক। তোমাদের পরীক্ষায় কোশ্চেনটা কিন্তু এখানে পাল্টেও দিতে পারে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে লোক সংখ্যা নাও চাইতে পারে, এখানে সরাসরি চাইতে মানে বলতে পারতো যে x আর y এর মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। তাহলে কিন্তু আমরা এখন যতটা করলাম এতটা করতে হবে, অর্থাৎ এটাই উত্তর হবে। কিন্তু এই প্রশ্নে আমাদের লোক সংখ্যা বার করতে দিয়েছে, তাই আমরা এবারে x এর মানটা বসিয়ে দেবো 1880। ঠিক আছে, 1880 আর y এর মানটা বার করবো। এখন x equals to 1880 টাকা হলে y এর মান 4 নং সমীকরণ থেকে পাই তাহলে এবার আমরা এখানে লিখবো x এর জায়গায় লিখবো, আমরা এই দিকটাকে আগে লিখি, হ্যাঁ একই ব্যাপার, আমরা এই দিকটাকে আগে লিখি 200 প্লাস 15y ইকুয়ালস টু x অর্থাৎ 1880। এবার 200টা দিকে নিয়ে চলে যাব, 15y ইকুয়ালস টু 1880 মাইনাস 200, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15y ইকুয়ালস টু 1880 থেকে যদি 200 বাদ দিই তাহলে আমরা পাবো 1680। এবার y ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 1680 বাই 15, ঠিক আছে, 15টা ভাগ হয়ে যাবে। এবার এখানে কাটো, যদি আমরা 5 দিয়ে কাটি 3 5 15, 5 দিয়ে কাটলে 3 5 15, আবার 1 8 18, 3 5 15, 3 0 5 6 30, এবার 3 দিয়ে কাটো 1 1 2 অর্থাৎ 112 জন। উত্তর কি পেলাম 112 জন। বন্ধুরা পরের প্রশ্ন 8 এর দাগে 2, এই অঙ্কটাও ভেদ থেকে দেওয়া হয়েছে, এটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। বলা হচ্ছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। বন্ধুরা এই অঙ্কটা আমি আগেও করেছি, তোমরা এর সমাধান 376 পেজের কোয়েশ্চেন 7 এর 3 দেখে নাও। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা পার্ট 4 দেখবে, তোমরা পার্ট 4 পেজ 376 এর পার্ট 4 ভিডিও আমি আপলোড করে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নাও। এখানে তোমরা গিয়ে 7 নম্বর দাগের 3 নম্বর প্রশ্নটা দেখবে। আমি তোমাদের প্রশ্নটা একবার দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো ঘোড়ানাসা স্কুল 376 পেজ কোশ্চেন 7 এর 3 একই প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আমরা অঙ্কটা করেছি, উত্তর এখানে বেরিয়েছে কত 5 দিন। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে।